বাংলাদেশে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন? তারেক মোশাররফ দ্বন্দ্ব, অস্থির বিএনপি। বিএনপির হাতে সময় ৩ মাস। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন? আগামী 14ই জানুয়ারি ঢাকায় আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস শুক্রবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে এক বিশেষ ব্রিফিংয়ে বলেছেন, একটি নির্বাচন যেভাবে হওয়া প্রয়োজন ঠিক সেভাবেই নির্বাচন আয়োজন করতে বাংলাদেশ সরকার কিভাবে কাজ করবে তা বুঝতে আমাদের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। এই নির্বাচন হতে হবে প্রকৃত, স্বচ্ছ ও শান্তিপূর্ণ। এদিকে রবিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনে কারসাজি নিয়ে সন্দেহ করা যুক্তরাষ্ট্রের জ্ঞানের অভাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক অ্যালাউ করা হবে এবং উই আর নাথিং টু হাইড বলে মন্তব্য করেন তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে, কোনোদিন নির্বাচনে কারসাজি করেনি। সুতরাং এ ব্যাপারে তারা যে সন্দেহ করে তাদের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞতার অভাব, জ্ঞানের অভাব। তারা হয়তো বিষয়গুলো ঠিকমতো অবজার্ভ করছে না বলে অনেক সময় অবান্তর মন্তব্য করে। আশা করব তারা আমাদের ইতিহাস পড়ুক এবং চলার পথ দেখুক। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য যথার্থই হয়েছে। আমেরিকার নির্বাচনে বিশ্ব কারসাজি দেখেছে, তাই নির্বাচনে কারসাজি নিয়ে মার্কিন প্রতিনিধিদের সন্দেহ রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা খুব একটা চোখে পড়ে না। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ সহ সকল নির্বাচনগুলোই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। এমনকি জাতীয় সংসদের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, যে কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। অনেক ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীরাই বেশি জয়লাভ করেছে, তবে এই বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামী লীগের একটি অংশ। এক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের এবং যোগ্য ত্যাগী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দুর্বলতা থাকতে পারে। তথাপিও প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, যা বিশ্ববাসী ইতিমধ্যেই অবলোকন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকার এত মাথা ব্যথা কেন? কূটনৈতিক সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রকৃত, স্বচ্ছ, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন দেখতে চায় তারা। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস শুক্রবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে এক বিশেষ ব্রিফিংয়ের আয়োজনও করেছেন। এই ব্রিফিংয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমরা এই চাওয়াকে স্বাগত জানাই, তবে এসব কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। একটি নির্বাচন যেভাবে হওয়া প্রয়োজন ঠিক সেভাবেই নির্বাচনের আয়োজন করতে বাংলাদেশ সরকার কিভাবে কাজ করবে তা বুঝতে আমাদের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে রবিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। আমরা অঙ্গীকার করেছি এবং আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন আগামী নির্বাচন স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য করার। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। আমরাও, আমাদের দল বিশ্বাস করে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা আমাদের স্লোগান। আমেরিকার নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকার ৭২% জনগণ মনে করে তাদের দেশের ডেমোক্রেসি খুব দুর্বল। রিপাবলিকান পার্টির ৭৭% মানুষ মনে করে গত প্রেসিডেন্ট নির্বাচন ফ্রড ইলেকশন, দে হ্যাভ স্টোলেন। এরকম তাদের মন মানসিকতা। আমাদের দেশেও কিছু মানুষের মন মানসিকতা এরকম। আমাদের অন্যের মাতুব্বরি করে পরামর্শ দেওয়ার দরকার নেই, ওনারা নিজেদের আয়নায় দেখুক। অপরদিকে তারেক মোশাররফ দ্বন্দ্ব, অস্থির বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে প্রায় ১ মাস হলো তিনি কারাগারে আছেন। আর তার কারাগারে থাকার কারণে এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দলের হাল ধরেছেন। কিন্তু তার এই দলের হাল ধরা নিয়ে এখন দলের মধ্যে শুরু হয়েছে নানা রকম অস্থিরতা। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির নেতৃত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি অস্বস্তিতে আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লন্ডনে পলাতক তারেক জিয়া। তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে থাকতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে কোনো নির্দেশনা দিলে বিনা বাধা এবং বিনা বাক্যে ব্যয়ে সেই পরামর্শ তিনি শুনতেন এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেন। অনেক ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেনও না যে এটা তারেক জিয়ার নির্দেশনা।
তিনি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সেই নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করতেন, আর এ কারণে দলের মধ্যে তিনি সমালোচিত হতেন। বিএনপির অনেক নেতাই বলেছেন তারেক জিয়া এক এক সময় এক এক ধরনের নির্দেশনা দিতেন এবং এই নির্দেশনাগুলো অনেক সময় ছিল হঠকারী স্ববিরোধী। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো জিজ্ঞাসা ছাড়া এবং কোনো রকম যুক্তিতর্ক আরোপ না করেই এই সিদ্ধান্তগুলোকে মেনে নিতেন এবং সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের চেষ্টা করতেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হওয়ার পর সেক্ষেত্রে একটি শূন্যতা তৈরি হয়েছে। বিএনপির দ্বিতীয় নেতা ছিলেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীর সঙ্গেও তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু রুহুল কবির রিজভীও গ্রেফতার হওয়ার পর তারেক জিয়া দ্বিতীয় কোনো মাধ্যমও পাচ্ছেন না, যার মাধ্যমে তিনি তার ইচ্ছা অনিচ্ছাগুলো দলের নেতৃবৃন্দদেরকে জানাবেন। তাছাড়া দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গেও তারেক জিয়ার নিয়মিত কথাবার্তা হতো এবং দল পরিচালনার বিভিন্ন বিষয়ে তিনি নির্দেশনা দিতেন। সে পথও এখন বন্ধ। এখন বিএনপিতে যারা জেলের বাইরে রয়েছেন তাদের কারো সঙ্গে তারেক জিয়ার অত গভীর এবং মধুর সম্পর্ক নয়। বিশেষ করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের আলাদা ব্যক্তিত্ব এবং বিএনপিতে তার দীর্ঘদিনের অবস্থান ইত্যাদি কারণে যা খুশি নির্দেশনা দিতে পারছেন না। বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে তারেক জিয়ার অনেক নির্দেশনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপেক্ষা করছেন বা এটিকে ভেবে দেখবেন বলে দেখছেন। গত কয়েকদিনে তারেক জিয়া একাধিক বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে নির্দেশনা দিয়েছেন, যে সমস্ত নির্দেশনাগুলো তিনি শোনেননি। যেমন তারেক জিয়া ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে বলেছিলেন যে তিনি যেন গণমিছিল কর্মসূচিতে একটা গন্ডগোল হয় সেটার ব্যবস্থা করেন, পুলিশকে কোনো উস্কানি দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ভেবে দেখব বিষয়টি দেখছি বলে এড়িয়ে যান এবং ওই সমাবেশ শেষ পর্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। অপরদিকে বিএনপির হাতে সময় 3 মাস। আওয়ামী লীগ সরকার টানা 3 মেয়াদের চতুর্থ বছর পূর্ণ করছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। টানা 14 বছরের আগে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারেনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সরকার প্রথম দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছিল। সেই সময় আওয়ামী লীগ 3.5 বছর দেশ পরিচালনা করেছিল। 75-এর 15ই আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সামরিক শাসনের কালো অধ্যায় শুরু হয়। প্রথমে খুনি খন্দকার মোশতাক আহমেদ, তারপর জিয়াউর রহমান এবং অবশেষে হুসেইন মোহাম্মদ এরশাদ। এভাবে ধারাবাহিকভাবে সামরিক স্বৈরাচারের অরগল বদ্ধ হয়ে থাকে গণতন্ত্র। সেই অবস্থার প্রেক্ষাপটে 90-এ এরশাদ বিরোধী তীব্র গণ আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনের মুখে এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগে বাধ্য হন। এরশাদ পদত্যাগের পর বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং ওই সরকারের অধীনে 91 নির্বাচনে বিএনপি জামায়াতের সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়। 1996 সালে আওয়ামী লীগ 75-এর পর প্রথমবারের মতো ক্ষমতা গ্রহণ করে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। এরপর আবার বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসে, কিন্তু 2007 সালে বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার অদম্য স্পৃহার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কুলকিত হয় এবং নির্বাচন নিয়ে এক ধরনের সহিংস রাজনীতি সামনে চলে আসে।